দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত। আমাদের বৈশ্বিক যে পরিস্থিতি, এখন মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে, এরই মধ্যে সরকার একটি আসন্ন বাজেটের আকার ঘোষণা করেছে এবং তারা বলছে যে ৭.৫% নিচে মূল্যস্ফীতিকে তারা লাগাম টেনে ধরতে চাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এমন পরিস্থিতির মধ্যে এটা কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে? প্রথমত মনে রাখা দরকার যে ৭.৫% অনেক উচ্চ মূল্যস্ফীতি এবং সেইখানে আসাটাই এখন এক ধরনের শঙ্কার ভিতরে রয়েছে। অব্যাহতভাবে বিগত ৩ থেকে ৪ বছর বা তারও বেশি সময়কাল ধরে ৬% উপরে মূল্যস্ফীতি থাকা, এটা জনগণের জন্য একটা বড় দুর্ভোগ। কেননা তার পক্ষে প্রতিনিয়ত আসলে সঞ্চয় করা সম্ভব হচ্ছে না এবং উত্তরোত্তর সঞ্চয় শেষ হয়ে এখন তার নিয়মিত আয় দিয়েই তার ব্যয় মেটাতে হয়, যেখানে তার মজুরি বাড়ছে না, আয় বাড়ছে না সেই অর্থে। সুতরাং এটা একটা বড় রকমের দুশ্চিন্তা। সুতরাং সরকার যে টার্গেট ঘোষণা করেছেন ৭.৫% নেবেন, এটা সরকার চেষ্টা করতে পারেন, কিন্তু মনে রাখা দরকার যে বৈশ্বিক যে জ্বালানি যে চ্যালেঞ্জ এবং যে সমস্ত প্রেডিকশন রয়েছে জ্বালানি মূল্যের ক্ষেত্রে আগামী বছর জুড়ে, তাতে খুব বেশি কমে আসবে বলে মনে হয় না। এবং যুদ্ধের যে অনিশ্চয়তা, সেটাও হয়তো আরও বেশ কিছুকাল থাকবে এবং আরও বেশ কিছুদিন এটার অনিশ্চয়তা থাকবে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে খুব দ্রুত একটা পরিস্থিতি আসবে সেটি না। ফলে জ্বালানি জনিত যে সমস্ত চাপগুলো সেটাই অর্থনীতির উপরে আসবে। জি, আরেকটি বিষয় যে বিশ্লেষকরা তো বলছেন যে এটি একটি উচ্চ লক্ষ্যমাত্রার বাজেট হতে পারে। আপনার কাছে কি মনে হয়, এটাকে জনবান্ধব করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? নতুন একটি সরকার সবসময় চান যে অন্তত প্রথম বছর সরকারের যে সমস্ত রাজনৈতিক অঙ্গীকার থাকে সেটিকে তারা টার্গেট করতে চান। তো এই সরকারও তার জনবান্ধবমূলক বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যেই নিয়েছেন, শুরু করেছেন। সমস্যা হচ্ছে এই সরকারের হাতে পর্যাপ্ত রাজস্ব নেই, যেটাকে আমরা ফিসক্যাল স্পেস বলি, সেটা যথেষ্ট নেই। সুতরাং এর ভিতরে অনেক বেশি বড় বড় প্রকল্প বাস্তবায়ন করাটা হিতে বিপরীত হতে পারে এবং এর কারণে মূল্যস্ফীতি হতে পারে। এবং এর ভিতরে যেহেতু আবার কৃষি উৎপাদনে, বিশেষ করে বোরোর উৎপাদনে আমরা একটা ধাক্কা খেলাম, সুতরাং আগামীতে খাদ্য সরবরাহজনিত কারণেও এক ধরনের মূল্যস্ফীতি বৃদ্ধি হতে পারে। ফলে মুদ্রা সরবরাহজনিত মূল্যস্ফীতি এবং খাদ্য সরবরাহজনিত মূল্যস্ফীতি যদি দুটো একসাথে হয়, তাহলে কিন্তু দেশের জনগণের জন্য ভোগান্তি বাড়তে পারে। সুতরাং সেই জায়গাতে সতর্কভাবে এগোনোটাই প্রয়োজন। সেক্ষেত্রে বেকারত্ব হ্রাস কিভাবে করা যেতে পারে? এই মুহূর্তে আসলে সরকারের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো বেসরকারি খাত যাতে পর্যাপ্তভাবে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ পায়। কিন্তু সরকারের রাজস্ব সংকট বা ঘাটতির কারণে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিচ্ছেন, এটা বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্তির জন্য আবার একটা আঘাত হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সরকারের চেষ্টা করা উচিত সরকারের বাজেটীয় ব্যয় এটা যতটা সম্ভব একটা সীমিত আকারের ভিতরে রাখা, যাতে বেসরকারি খাত ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ পেতে পারে এবং একই সাথে দেশীয় এবং বৈশ্বিক বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ব্যাংক বা মাল্টিল্যাটারাল ব্যাংকগুলো যাতে ব্যাংক ব্যবস্থায় আরও বেশি ফান্ড ইনজেক্ট করে, যেটা কিনা বেসরকারি খাতে ঋণ প্রবাহ হিসেবে বাড়তে পারে, সেদিকে নিশ্চিত করা দরকার। তাহলে আমাদের কর্মসংস্থান বা বিনিয়োগে একটা চাঞ্চল্য হতে পারে। বিশেষ করে এসএমই খাতগুলোর দিকে সরকারের তাকানো দরকার। স্যার, আরেকটা বিষয় আমি আলোকপাত করতে চাই, যে মানুষের ব্যয় বাড়ছে কিন্তু সেই হিসেবে কিন্তু আয় ওভাবে বাড়ছে না। সরকার একটি পে স্কেল দেওয়ার কথা ছিল, কিন্তু এখন সামনে পে স্কেলটা কবে আসবে সেটা আমরা জানি না। তো আপনার কাছে কি মনে হয়, এমত অবস্থায় মূল্যস্ফীতিটা কিভাবে আমরা লাগাম টানতে পারি এবং আয় ব্যয়ের হিসাবটা কিভাবে মেলানো যায়? দেখুন, পে স্কেলের বিষয়টা মূলত সরকারি কর্মকর্তা বা কর্মচারী কেন্দ্রিক, কিন্তু দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা বেসরকারি খাত এবং সেলফ এমপ্লয়েড এবং একেবারেই অন্যান্য ধরনের কাজে ইনফর্মাল সেক্টর এমপ্লয়েড রয়েছে, তারা কিন্তু এই পে স্কেলের সুবিধাভোগী না। তবে হ্যাঁ, মূল্যস্ফীতির কারণে বিগত 10 বছরে সরকারি খাতের কর্মকর্তাদেরও এই মুহূর্তে জীবন ধারণের ক্ষেত্রে একটা কষ্ট হচ্ছে, কিন্তু যেভাবে পে স্কেলের কমিশনের রিপোর্ট এসছে সেটা পূর্ণাঙ্গ বাস্তবায়নটি কষ্টকর এই মুহূর্তে। সরকার হয়তো একটি আংশিকভাবে সেটি হয়তো বাস্তবায়ন চিন্তা করতে পারেন, তবে তার থেকে গুরুত্বপূর্ণ হলো একটা বড় রকমের সংস্কার দরকার আছে। এত সংখ্যক সরকারি কর্মকর্তা দেশে প্রয়োজন আছে কিনা এবং এটা ধারাবাহিকভাবে আরও কিছুটা কমানো যায় কিনা, যাতে সরকারি খাতের আকার কলেবরটা কিছুটা সীমিত করা এবং তাদের প্রবৃদ্ধি বা উৎপাদনশীলতা বৃদ্ধি করা। কিন্তু বেসরকারি খাতের জন্য বেশি যেটা দরকার কর্মসংস্থান সৃষ্টি, যাতে মানুষজন কাজ পায়, মজুরি নিশ্চিত হয়, সেদিকে দেখা। এবং আরেকটা যেটি দরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে এই যে ট্রাক সেলগুলি বা সারা দেশে যে সমস্ত অন্যান্য সাপোর্ট সার্ভিসগুলো রয়েছে সরকারের, সেগুলো যাতে
কলেবর বৃদ্ধি পায় সেটি সরকারের নিশ্চিত করা দরকার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে আছে, তো তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য সরকার আসলে আসন্ন বাজেটে কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? স্বাভাবিক যে সমস্ত প্রায় 140টির মতো সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে সেগুলো তো সরকার অব্যাহত রাখছেনই। উপরন্তু আমরা শুনছি সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন, হেলথ কার্ডের মতো দিচ্ছেন। এগুলো কিন্তু এক ধরনের সাপোর্টিভ মেজার হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমরা মনে করি যে এই কার্ডগুলো এখনই পূর্ণভাবে বাস্তবায়নের মতো সরকারের আর্থিক সামর্থ্য নেই। সুতরাং এই জায়গাটিতে সরকার হয়তো পাইলট ভিত্তিতে এগুলো প্রচলন করে দেখতে পারেন যে এগুলো কতটা কার্যকরীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। উপরন্তু সরকারের হয়তো প্রয়োজন পড়বে যাতে আমদানি নিশ্চিত করা, বিশেষ খাদ্যশস্য আমদানির হয়তো প্রয়োজন পড়বে মনে হচ্ছে, যেভাবে বোরোতে টান পড়লো, এবং এই মুহূর্তে আমনের ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং খাদ্যশস্য আমদানির ব্যাপারটাও সরকার যেন নজরে রাখেন আগামী দিনগুলোতে। সঠিক ভুক্তভোগীদের কাছে এইসব সেবাগুলো পৌঁছানোর জন্য আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? একটা তো হলো যে সরকার যাতে রাজনৈতিক বিবেচনায় নামভুক্তির বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারেন, এটা করাটা কষ্টকর, কেননা একটা সরকার অনেকদিন পরে এসছে, সুতরাং স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে এলাকার মানুষের অনেক প্রত্যাশা, কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে ত্রুটিমুক্তভাবে যদি একটি লিস্ট করা যায় যারা প্রকৃত গরিব, প্রকৃতভাবে যারা দরিদ্র, তাদেরকে যদি লিস্টের ভিতরে নিয়ে আসা যায় এবং সেই অনুযায়ী তাদেরকে যদি এই সমস্ত সামাজিক কর্মসূচির ভিতরে অন্তর্ভুক্ত করা যায়, এবং যারা এর সঙ্গে যোগ্য না কিন্তু অলরেডি অন্তর্ভুক্ত হয়ে আছে তাদেরকে বাদ দেওয়া হয়। ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় একটা বড় বাদ দেওয়া হয়েছে, আর তারপরে হয়তো আরও কিছুটা ত্রুটিমুক্ত করার জন্য আরও কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন পড়বে। এই কাজগুলো যত দ্রুত করা যাবে এবং ডিজিটালি যত দ্রুত মানুষের কাছে এই সহায়তাগুলো পৌঁছে দেওয়া যাবে তত মানুষ এর মাধ্যমে উপকৃত হবে। আর আরেকটা বিষয়ে জানতে চাই যে একটু আগে আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম সহকর্মী বলছিল যে উৎপাদন ব্যয় কমানোর দিকে আলোকপাত করছেন ব্যবসায়ীরা। আপনার কাছে কি মনে হয় মূল্যস্ফীতি যদি কমাতে হয় সেক্ষেত্রে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আর কি কি পদক্ষেপ নিতে পারি আমরা? দেখুন, উৎপাদন ব্যয় কমানো বলাটা যত সহজ ততটা সহজ আসলে বাস্তবে করাটা ততধিক কঠিন। মনে রাখা দরকার যে যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের আমদানি করা কাঁচামালের উপর নির্ভর করতে হয়। এখন আমদানি ব্যয় অনেক বেশি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে এর একটা চাপ রয়েছে। উপরন্তু অভ্যন্তরীণ বাজারে অভ্যন্তরীণ পর্যায়েও যে ব্যাংক থেকে সুদের হার সেটা অনেক বেশি, যেটা ব্যবসায়ীদের জন্য একটা মাথা ব্যথার কারণ। উপরন্তু লাইসেন্স রেজিস্ট্রেশন সব পর্যায়ে যে ঘুষ দুর্নীতির কারণে তাকে বেশি ব্যয় করতে হয়, সেটাও কিন্তু তার ব্যয়ের ভিতরে এর একটা রিফ্লেকশন পড়ে। এবং একই সাথে উচ্চ মূল্যস্ফীতির জন্য মজুরি ব্যয় এগুলোও কিন্তু একটা বড় চাপ সামগ্রিকভাবে উৎপাদন ব্যয়ের জন্য। সুতরাং এই জায়গাগুলোতে সরকার ব্যবসা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে যদি সুদের হার কমানোর জায়গাটিতে নিশ্চিত করেন, ব্যাংক থেকে সুদের হার যদি 1% সুদে নিয়ে আসা যায় সেটির দিকে তাকান, ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন এখানে যদি ঘুষ দুর্নীতি কমানো যায়, যে ধরনের জ্বালানি সরবরাহ এগুলো যদি সহায়ক মূল্যে উচ্চ মূল্যে না দিয়ে সহায়ক মূল্যে যদি এগুলো সরবরাহ করা হয় তাহলে অনেক বেশি আসলে উৎপাদন ব্যয় কমে আসার সুবিধা রয়েছে। কিন্তু সরকার এই সমস্ত জিনিসগুলো করার ক্ষেত্রে এখনও খুব কার্যকর ভূমিকা নিতে পারেননি। ফলে যেটা হয় যে আমাদের দেশে যে কোনো পণ্যেরই উৎপাদন ব্যয় পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়ে অনেক বেশি পড়ে এবং তার কারণে আমাদের জনগণকে এর ভুক্তভোগী হতে হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ তথ্য জানাবার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।